বঞ্চিতদের মুখ বন্ধ করতে দুর্নীতি অনুসন্ধানের ঘোষণা। বিএনপি জামায়াত নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের আমলে 2004 সালে 21 নভেম্বর বাংলাদেশে প্রথম স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়। দুদককে স্বাধীনতা দেওয়ার পেছনে মূল উদ্দেশ্য ছিল সংস্থাটি যাতে রাষ্ট্রের সকল সেক্টরে দুর্নীতিবাজদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারে, সকল প্রকার চাপের ঊর্ধ্বে উঠে যাতে তারা দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে পারে। রাষ্ট্রের সবগুলো প্রতিষ্ঠানকে দুর্নীতি মুক্ত রাখাই ছিল স্বাধীন কমিশন গঠনের মূল উদ্দেশ্য। কিন্তু কালের পরিক্রমায় কাগজে কলমে দুদক নামের প্রতিষ্ঠানটি স্বাধীন থাকলেও ক্ষমতাসীন দলের অর্থাৎ সরকার প্রধানের অনুমতি ছাড়া দুদক কারো বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান করতে পারে না। মূলত বর্তমানে এটা একটা সরকারের নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আরো সহজে বলা যায় দুদক এখন কাগজে বাঘ, আর দুদকের শক্তি শুধু একটি জায়গাতেই সঠিকভাবে প্রয়োগ হচ্ছে, সেটা হলো বিরোধী দলের নেতাদের ক্ষেত্রে। বলা যায় দুদক এখন বিরোধী দল দমনে সরকারের প্রধান হাতিয়ার। দেখা গেছে 2008 সালের 29 ডিসেম্বরের সংসদ নির্বাচনে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সহযোগিতায় ক্ষমতায় আসার পরই দেশের প্রধান বিরোধী দল বিএনপিকে কোণঠাসা করতে সরকার দুদককে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বিগত 10 বছরে আওয়ামী লীগের নেতারা লুটপাট করে ব্যাংক, শেয়ার বাজার, বিদ্যুৎ খাত সহ বিভিন্ন সেক্টর থেকে শত লাখ কোটি টাকা নিয়ে গেছে। কিন্তু কথিত স্বাধীন দুর্নীতি দমন কমিশন আজ পর্যন্ত এসব দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধান করার সাহস দেখাতে পারেনি। কিন্তু কথিত দুর্নীতির অভিযোগে বিএনপি চেয়ারপারসনের বেগম খালেদা জিয়া দুদকের মামলায় ঠিক করে জেলে ঢুকিয়েছে সরকার। কিন্তু মঙ্গলবার হঠাৎ করে দুদক চেয়ারম্যান ঘোষণা দিলেন যে সরকারের বিদায়ী মন্ত্রীদের দুর্নীতি অনুসন্ধান করা হবে। দুদক চেয়ারম্যানের এই ঘোষণায় রাজনৈতিক অঙ্গন সহ বিভিন্ন মহলে চলছে কানাঘুষা। অনেকে প্রশ্ন করছে শেখ হাসিনা কি তাহলে তার বিগত সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চালাবেন? মন্ত্রীদের অনেক বড় বড় দুর্নীতির সঙ্গে শেখ হাসিনার পরিবারের লোকজনও জড়িত আছে। নাসিম মায়া, শাহজাহান খান, নুরুল ইসলাম নাহিদ, ইঞ্জিনিয়ার মোশাররফ খন্দকার, তারানা হালিম, মতিয়া চৌধুরী, আবুল মাল, আব্দুল মুহিত সহ বিদায়ী সকলের মন্ত্রণালয় ছিল ব্যাপক দুর্নীতিগ্রস্ত। তাদের দুর্নীতি প্রকাশ হওয়া মানে শেখ হাসিনা সরকার দুর্নীতিগ্রস্ত ছিল। এরপরও দুদক চেয়ারম্যানের এই ঘোষণার পেছনে মূল উদ্দেশ্য কি? খোঁজ নিয়ে জানা গেছে বিদায়ী মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান দুদক চেয়ারম্যানের মূল উদ্দেশ্য নয়। নতুন সরকারের উচ্চ পর্যায়ে নির্দেশে দুদক চেয়ারম্যান এই ঘোষণা দিয়েছেন। একটি সূত্র বলছে স্বয়ং প্রধানমন্ত্রীর নির্দেশে দুদক চেয়ারম্যান এই ঘোষণা দিয়েছেন, আর এটার মূল উদ্দেশ্য হলো তাদেরকে চাপের মুখে রাখা। খোঁজ নিয়ে জানা গেছে নতুন মন্ত্রিসভা থেকে পুরনো যারা বাদ পড়েছেন তারা শেখ হাসিনার উপর প্রচন্ড ক্ষুব্ধ আছেন। সরাসরি কিছু না বললেও আকারে ইঙ্গিতে অনেকে মুখ খুলতে শুরু করেছেন। শেখ হাসিনার কাছে তথ্য আছে বঞ্চিতরা দলের ভেতর গ্রুপ সৃষ্টিরও চেষ্টা করছেন। তারা সরকারকে বেকায়দায় ফেলার জন্য কাজ করতে পারেন এমন আশঙ্কা করছেন শেখ হাসিনা। এর জন্য তাদেরকে কোণঠাসা করে রাখার জন্য মূলত দুদক দিয়ে তিনি বিদায়ী মন্ত্রীদের দুর্নীতি অনুসন্ধানের ঘোষণা দিয়েছেন, যাতে এ নিয়ে তারা আর নড়াচড়া না করে। আরেকটি সূত্রে জানা গেছে দুদকের এই ঘোষণার পর বিদায়ী মন্ত্রীদের অনেকেই প্রধানমন্ত্রীর শরণাপন্ন হওয়ার চেষ্টা করছেন, যাতে এরকম কিছু না হয়। এবার ভিন্ন প্রসঙ্গ, আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, সংঘর্ষে গাড়ি ভাঙচুর। রাজধানীর লাগোয়া শিল্পাঞ্চল আশুলিয়ায় চতুর্থ দিনের মতো পোশাক শ্রমিকদের বেতন বৈষম্য দূরীকরণ, মূল বেতন বৃদ্ধির সাথে সাথে অন্যান্য সুযোগ সুবিধাও সে হারে বৃদ্ধি ও মজুরি কাঠামো বৃদ্ধি করে পূর্ণ বাস্তবায়নের দাবিতে আশুলিয়ায় প্রায় অর্ধশত পোশাক কারখানার শ্রমিকরা ব্যাপক বিক্ষোভ ও সড়ক অবরোধ করে পরিবহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। শ্রমিকদের সড়ক থেকে হটাতে ও বিক্ষোভ দমাতে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল ও জলকামান ব্যবহার করেছে বলে শ্রমিকরা অভিযোগ করেছে। ঘটনায় আশুলিয়ায় প্রায় অর্ধশত শ্রমিক আহত হয়েছেন বলেও জানান তারা। আজ বুধবার সকাল 7টায় শ্রমিকরা আব্দুল্লাহপুর বাইপাইল সড়কের পার্শ্ববর্তী পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগদান না করে তাদের বেতন বৈষম্য দূরীকরণ, নতুন মজুরি কাঠামো পূর্ণ বাস্তবায়ন, বেসিক বৃদ্ধির সাথে অন্যান্য সুযোগ সুবিধা সে হারে বৃদ্ধি ও কারখানায় নিরাপত্তা পরিবেশ নিশ্চিতের দাবিতে এ আন্দোলনে নেমে পড়ে শ্রমিকরা। দুপুর 12টা পর্যন্ত ওই সড়কে রিক্সা থেকে শুরু করে কোনো পরিবহন চলতে দেয়নি শ্রমিকরা। নতুন মজুরি কাঠামোকে তাদের সাথে প্রতারণা হিসেবে অভিহিত করেছেন। সকাল 9টায় নিশ্চিন্তপুর ও নরসিংহপুর এলাকার হামিম গ্রুপ, শারমিন গ্রুপ, জনরন লিমিটেড, ম্যাকপাই সহ প্রায় 20টি পোশাক কারখানার শ্রমিকরা সড়কে নেমে পড়ে। এই সময় ওই সড়কের পরিবহন চলাচলে তারা বাধা দেয়। ঘটনায় 8 বা 10টি পরিবহন ভাঙচুর করে। তাদেরকে ঠেকাতে পুলিশ মারমুখী হলে শ্রমিকদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই সময় পুলিশ টিয়ারশেল ও ব্যাপক লাঠিচার্জ করে সড়ক থেকে সরিয়ে দেয়। প্রায় ঘন্টাব্যাপী ওই এলাকায় এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা চলে। সকাল 10:30টায় বেরোন সরকার মার্কেট, 6তলা, জামগড়া, শিমতলা ও ইউনিক এলাকার প্রায় 30টিরও অধিক পোশাক কারখানার শ্রমিকরা তাদের কর্মস্থল এর উৎপাদন বন্ধ রেখে রাস্তায় নেমে পড়ে। এই সময় শ্রমিকরা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে
পড়ে। ঘটনায় এই সড়কে চলাচলরত দূরপাল্লা যাত্রী পরিবহন কয়েকটি গাড়ি ভাঙচুর করে। বিক্ষুব্ধ শ্রমিকরা এক পর্যায়ে ইউনিক শিমুলতলা পলমন গ্রুপ এলাকা থেকে বিক্ষোভ নিয়ে জামগড়া চৌরাস্তায় এলে পুলিশের একটি দল তাদেরকে বাধা দেয়। বাধা পেয়ে নারী ও পুরুষ শ্রমিকরা রাস্তায় শুয়ে পড়েন। এ সময় জল কামান গাড়ি ও পুলিশের গাড়ি এসে তাদেরকে সরে যেতে বললে তারা তাদের উপর দিয়ে গাড়ি চালিয়ে যেতে বলেন, কারণ তারা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কর্মস্থল থেকে রাস্তায় নেমেছেন। দাবি আদায় করে তারা কর্মস্থলে ফিরে যাবেন বলে পুলিশকে সাফ জানিয়ে দেন। কিছুক্ষণ পর পুলিশ লাঠিচার্জ শুরু করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। শিমুলতলা এলাকায় শ্রমিকরা রাস্তায় বড় বড় পাথর ও ময়লা স্তূপের বস্তা ফেলে গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সকাল থেকে ওই এলাকায় প্রায় 30টি কারখানার 20 সহস্রাধিক শ্রমিক তাদের দাবিতে অটল থেকে বিক্ষোভ ও পুলিশের সাথে ইট পাটকেল নিক্ষেপ করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সকাল 10টায় স্টার্লিং অ্যাপিয়ারলেস এর শ্রমিকরা কারখানার অভ্যন্তরে কর্মকর্তাদের সাথে বাদানুবাদে জড়িয়ে পড়লে শ্রমিকরা উৎপাদন কর্মকর্তা সহ কয়েকজনকে লাঞ্ছিত করে। এ সময় কর্মকর্তাদের রক্ষায় শাহিন নামে ওই কারখানা আয়রনম্যান এগিয়ে এলে তাকে বিক্ষুব্ধ শ্রমিকরা মারধর করে। এই ঘটনায় আরো অনেকে আহত হয়েছেন বলে শ্রমিক নিশ্চিত করেছে। এবার ভিন্ন প্রসঙ্গ, টক শোতে যাওয়ার আগে বিএনপি নেতাদের যেসব নীতিমালা মানতে হবে। বাংলাদেশের টেলিভিশন অনুষ্ঠান এবং টক শোতে যাওয়ার ক্ষেত্রে সতর্ক হওয়ার জন্য দলীয় নেতাদের পরামর্শ দিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে একটি গাইডলাইন তৈরি করার উদ্যোগও নেওয়া হয়েছে। দলটির নেতারা বলছে নির্বাচনের আগে এবং পরে কয়েকটি টেলিভিশনের আচরণ তাদের কাছে পক্ষপাত দুষ্ট বলে মনে হয়েছে, যেখানে এমনকি অনুষ্ঠানের সঞ্চালকরাও একটি পক্ষ নিয়ে বিএনপিকে হেনস্থা করার চেষ্টা করেন বলে তাদের অভিযোগ। এই টেলিভিশন অনুষ্ঠানগুলোতে দলের ভাবমূর্তি তুলে ধরতে একটি গাইডলাইন তৈরির জন্য উদ্যোগ নিয়েছে দলটি। মঙ্গলবার বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র নেতাদের সঙ্গে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বিবিসি বাংলাকে বলেন, নির্বাচন পরবর্তী অনেক বিষয়ে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে, তার মধ্যে টক শোর বিষয়টিও ছিল। বিভিন্ন টক শোতে যারা পার্টির প্রতিনিধিত্ব করেন বলে বলা হয় তারা কতটা উপযুক্ত, তাদের প্রস্তুতি কেমন, কাদের সঙ্গে যাচ্ছেন, তারা তথ্য নির্ভর কথা বলছেন কিনা, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। অনেকে আছে সাবেক নেতা বা বিএনপি নেতা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়, কিন্তু তারা আসলে হয়তো এখন আর বিএনপি কে প্রতিনিধিত্ব করেন না। কিন্তু টেলিভিশন আছে যেগুলো লক্ষ্য থাকে বিএনপি কে উদ্দেশ্যমূলক সমালোচনা করা। যেসব ক্ষেত্রে আমাদের যারা ওখানে যান তাদের আরো সতর্ক, আরো গঠনমূলক এবং আরো তথ্য নির্ভর বক্তব্য নিয়ে সেখানে যাওয়ার জন্য বলা হয়েছে। বিশেষ করে নির্বাচনের অনিয়মের নানা তথ্যগুলো সেখানে যেন যথাযথভাবে তুলে ধরা হয়, সেই বিষয়ে নেতৃবৃন্দকে গুরুত্ব দেওয়ার জন্য বলা হয়েছে। বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে যারা এসব টক শো ও টেলিভিশন অনুষ্ঠানে তথ্য সংগ্রহ করবে এবং নেতা কর্মীদের প্রয়োজনীয় তথ্য যোগান দেবে। দলটির নেতারা টক শোতে যাবার আগে প্রয়োজনে এই কমিটির সদস্যদের সঙ্গে আলাপ করে যেতে পারেন। এই কমিটিতে আরো রয়েছে শামসুজ্জামান দুদু, আব্দুল সালাম আজাদ, সৈয়দ ইমরান প্রমুখ।